এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তাকবি তাদের দরজা চেপে রিচার্ডের সামনে গিয়ে চোখ রাঙিয়ে ওর সময়সীমা বুঝিয়ে পেরিয়ে গেল। রিচার্ড সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিল। এলিজাবেথের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিচার্ড দরজা লাগিয়ে ছোটের কোনো বিদঘুটে হাসি ঝুলিয়ে পেছন খুলল। এলিজাবেথের অভ্যন্তর শিউরে উঠল। এক পা করে এগোতে থাকে রিচার্ড। এলিজাবেথ খামচে ধরে বিছানার চাদর। রিচার্ড একদম বিছানার কাছে চলে এলো। এলিজাবেথ এবার কেঁদেই দিবে, কিন্তু হঠাৎই রিচার্ড ঝুঁকে নিচ থেকে একটা ঝুড়ি তুলল। এলিজাবেথের অজর ফাঁক হয়ে যায়। এক মুহূর্তের জন্য ভেতরের ভয় কোথায় হারিয়ে গেল। ঝুড়ির দিকে তাকিয়ে এলিজাবেথ বিস্মিত স্বরে বলল, এটা মাফি, মায়ার হাজব্যান্ড। এলিজাবেথ রিচার্ডের ক্রোধবিহীন স্বরে ভরকে গেল। একবার ঝুড়ির বিড়ালটার দিকে তাকাচ্ছিল, তো আরেকবার বালিশের পাশে ঘুমন্ত মায়ের দিকে। পরপর চোখ গিলে পড়ল। মায়ার হাজবেন্ড মানে? রিচার্ড হাই তুলতে তুলতে বিছানায় বসলো। এলিজাবেথ সঙ্গে সঙ্গে এক লাফে পেছনে সরে গেল। রিচার্ড এলিজাবেথের দিকে লক্ষ্য করে কপাল কুঁচকালো। পরপর নিরুদ্বেগ ভাব নিয়ে পড়ল। ভাবছি একটা মাফিয়া গ্যাং বানাবো, তাই মায়ার জন্য ওকে নিয়ে আসলাম। ওদের যথেষ্ট প্রাইভেসি দিবে। ওকে। এলিজাবেথ এক মুহূর্ত হতভম্ব হয়ে গেল। অবাক চোখে রিচার্ডকে দেখলো। হঠাৎ রিচার্ড ঝুঁকলো বেডসাইড টেবিলের দিকে। এলিজাবেথের ভেতর এক শিহরণ ছড়িয়ে পড়ল। ভয়ে চোখ মুখ কুঁচকে গেল। রিচার্ড টেবিলের ওপর থেকে ঔষধের পাতা হাতে নিয়ে ধমক স্বরে বলল, এই মেয়ে, রাতে ওষুধ খাওয়াইনি কেন? দ্বিতীয় দফা বিস্ময় হতভম্ব হয়ে গেল এলিজাবেথ। হৃদস্পন্দন থেমে গেল। খেই হারিয়ে তাড়াহুড়ো করে কোনায় কোনায় তাকাতেই থাকে। অকুতভয়ী হৃদয়ে চেপে ধরল সংকীর্ণতায়। আপনি জানলেন কিভাবে? আপনি কি কোথাও ক্যামেরা লাগিয়েছেন? সত্যি করে বলুন। রিচার্ড মুখে কোনো উত্তর দেয় না। আকস্মিকভাবে এলিজাবেথকে একটানে নিজের কাছে এনে কোলে বসিয়ে দিল। এলিজাবেথের ছোট্ট শরীরটা নিজের উরুর উপর শক্ত করে বসিয়ে কোমর পেঁচিয়ে ধরে। এলিজাবেথের পাতলা তনু জুবুথুবু করে কাঁপতে থাকে। রিচার্ড অপর হাতে এলিজাবেথের চিবুক শক্ত করে চেপে ধরে মুখ উপরে তোল। খুব অধিকার দেখিয়ে বলল, ওপেন ইওর মাউথ। এলিজাবেথ খুলে না। নিষ্পিস করতে থাকে ওর শরীর। রিচার্ড দ্বিতীয় বাক্য উচ্চারণ করলো না। কৌশল কাজে লাগালো। কাপড়ের ফাঁক গলিতে ভেতরে হাত প্রবেশ করতেই জমে যেতে থাকে এলিজাবেথ। রিচার্ড জোরে খামচে দিয়ে ধরল এলিজাবেথের উন্মুক্ত কোমরের পাতলা চামড়ায়। সঙ্গে সঙ্গে ব্যথায় আটকে উঠে ঠোঁট মেলে দেয় এলিজাবেথ। এই সুযোগ রিচার্ড এলিজাবেথের চিবুক ছেড়ে ওষুধ নিজের মুখে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে দিল নিজের উষ্ঠতায়। এলিজাবেথের উষ্ঠের ভাঁজে শরীর জুড়ে তরঙ্গ খেলে গেল এলিজাবেথের। রিচার্ড জানত এলিজাবেথ ওষুধ খেতেই চায় না, যেমন আজও সে ওষুধ না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘ সময় পর রিচার্ড অবশেষে এলিজাবেথকে ছেড়ে দিল। ঘরের চারপাশে ভারী হয়ে উঠেছে দুজনের দ্রুত শ্বাসে। এলিজাবেথ ক্লান্ত নিস্তেজ হয়ে রিচার্ডের বুকের উপর ঠেস দিয়ে পড়ে রইল। গ্যাংস্টার বস। রিচার্ডও হাঁপাচ্ছে, যেন নিজেকে সামনে রাখা কঠিন। এলিজাবেথের কণ্ঠে তিরস্কারের সুর। আপনি আমার সঙ্গে এমন কেন করছেন? রিচার্ড গভীর শ্বাস নিল। চোখে আগুনের ঝলক রুষ্ট গলায় বলল, কজ ইউ আর মাইন্ড অ্যান্ড আই টেক হোয়াটস মাইন। এলিজাবেথ ধাক্কা মেরে সরে গেল রিচার্ডের বুক থেকে। দমল না আজ। কান্না মিশ্রিত স্বরে চেঁচিয়ে উঠল, কোন অধিকারে আপনি আমাকে নিজের বলছেন? দুনিয়ায় মানুষ কি বলবে? রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটো যেন আগ্নেয়গিরির লাভা হয়ে জ্বলতে শুরু করলো। এক ঝটকায় থাবা মেরে ধরল এলিজাবেথের চোল। মুঠি পাকে নিজের মুখের কাছে এনে দাঁতের দাঁত পিষে গর্জে উঠল, জাহার নামে যাক দুনিয়া, তার মানুষ, তার পেঁচানো নিয়ম, নিষ্ঠুরতার সমস্ত বাঁধন আমি ছিঁড়ে ফেলবো। তুই শুধু আমার হবি, শুধু আমার, আর কিছু নয়। রিচার্ড কায়নাতের তুই, শুধুই তুই। এলিজাবেথের ভেতরটা বিষণ্ণতে ভরে গেল। অসহায় হয়ে রিচার্ডের বুকে আঘাত করতে থাকে। শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে যায়। ঘুম ভেঙে গেল মায়ার। বালিশের কোণে ভয় গুটিয়ে থাকে মায়া। ঝুড়ির ভেতর চুপটি করে পড়ে থাকে মাফি। এলিজাবেথ আবারও কাঁদতে কাঁদতে রিচার্ডের বুকেই ঠেসে পড়ল। চোখের জলে ভিজে গেল দুজনের মধ্যকার অদৃশ্যের দেয়াল।
দ্বিধা দোটানার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল এলিজাবেথের লাস্ট সময়ের হৃদয়। কিন্তু আজ রিচার্ড সরল না, এলিজাবেথকে নিজের বুক থেকেও সরালো না, তেমনি করে আগলেও ধরল না। ভেতরে পৈশাচিক তীব্র ক্রোধ আর হিংস্রতা যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। বৃক্ষপটে বাতাসের মন্থর ছন্দের মতো শীতলতা গ্রাস করছে রিচার্ডকে। চুপ করে রইল রিচার্ড শব্দহীন। এলি যান। এলিজাবেথ কোনো উত্তর দিল না। শরীর ক্রমে নিস্তেজ হয়ে আসছে। জ্বর সৈন্যদল নিয়ে আবার আক্রমণ করছে এলিজাবেথের উপর। উত্তর না পেয়ে রিচার্ডের চিবুক শক্ত হয়ে গেল। পকেট থেকে পিস্তল বের করে চেপে ধরল এলিজাবেথের কোমরে। গম্ভীর কণ্ঠে ডাকল, এলি যান। হুম। এলিজাবেথ ভয় পেয়ে মৃদু সুরে বলল, ওর গলা কাঁপছে, চোখে আতঙ্ক। রিচার্ড বাঁকা হাসল, সেই চিরচেনা নিঃশব্দ হাসি যা রিচার্ডের ঠোঁটে থেমে যায়। দাঁত কখনো দেখাই যায় না। আমার পাপের রাজ্যে তোমার আগমন ছিল অপ্রত্যাশিত রেড, তবে যেহেতু এসে গেছো একটু পুরো আমার তপ্ত সরোবরে, এটাই এখানে নিয়ম। আমি থাকতে চাই না আপনার পাপের রাজ্যে। আমি আমার মতো করে বাঁচতে চাই, আগের মতো প্রাণ খোলা জীবনে। এলিজাবেথ নিভু স্বরে বলল। বিপরীতে রিচার্ড ঠোঁটের এক কোণে বাঁকা হাসি নিয়ে কেবল আত্মবিশ্বাসের স্বরে বলে উঠল, এভরি পার্ট অফ ইউ ইজ মাইন, মাই ফাকিং ডার্টেড, অ্যান্ড ইউ উইল নেভার ফিল ইউর সেলফ অ্যাগেইন উইদাউট মি বাই ইউর সাইড। রিচার্ডের কণ্ঠে ছিল দাবির ঝাঁজ, আর চোখে অন্ধকার কোনো তৃপ্তির ছায়া। মনের গভীর ব্যথায় চোখ বুজে ফেল এলিজাবেথ। ওর ক্ষীণ প্রতিরোধ রিচার্ডের কাছে অর্থহীন। হঠাৎ করেই ঝুঁকে এলো রিচার্ড, শক্ত হাতে এলিজাবেথকে বালিশের উপর শুয়ে দিল। তিত্তির করে কেঁপে উঠল এলিজাবেথ। উঠে বসার চেষ্টা করতে রিচার্ড পকেট থেকে গান বের করে এলিজাবেথের মাথার সাথে চেপে ধরল। নো মোর ওয়ার্ডস, জাস্ট স্লিপ, না হলে গানের সব কটা বুলেট তোর মোটা মাথার ভেতর যাবে এখনই। শব্দগুলো এলিজাবেথের বুকে তীরের মতো বিঁধল। অপমান লাগলেও কোনো নড়াচড়া করলো না, জোর করে চোখ চেপে ধরে রইল। রিচার্ড গান হাতে এলিজাবেথের মাথার পাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না এলিজাবেথ ঘুমিয়ে পড়ল। জ্বরের কারণে শরীর ক্লান্ত, এলিজাবেথকে অল্প সময় গভীর ঘুমিয়ে টেনে নিল। এলিজাবেথ ঘুমিয়ে যেতে রিচার্ড ধীরে ধীরে পর পাশে বসল, ঝুঁকলো এলিজাবেথের মুখের উপর। নিষ্প্রভ দ্বিধাহীন এক দৃষ্টিতে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ। সে চাহনিতে মুগ্ধতা ছাড়া আর কিছুই ছিল না। হঠাৎ রিচার্ড নিজের কঠিন সত্তার কাছে পরাজয় স্বীকার করে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল এলিজাবেথের কপালে, এতটাই হালকা যে এলিজাবেথ কিছুই টের পেল না। অতঃপর উঠে দাঁড়ালো রিচার্ড। মায়া ততক্ষণে আবার ঘুমিয়ে গিয়েছিল। নিজের নতুন স্বামীকে দেখলেও না। বিছানার পাশে থাকা মাফিকে দেখে মৃদু হাসলো, বলল, টেক কেয়ার অফ মাম্মা, মাফি, ড্যাড ওয়েলকাম সুন। এই কথা বলে নিজের ভেতরকার তোলপাড় চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রিচার্ড, আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে। ইতিহাস বলে ভিলেনের ভাগ্য নায়িকা থাকে না। এলিজাবেথ আমার ছিল, আমারই থাকবে। এলিজাবেথের জীবনে একমাত্র আমিই হিরো, সেখানে ভিলেনের কোনো অস্তিত্ব থাকবে না। রিচার্ড সিঁড়ি বেয়ে নিচেই নামছিল। হঠাৎ তাকবীরের কথায় থেমে ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে তাকালো। ঠোঁটে ঝুলছিল সেই চিরচেনা আত্মবিশ্বাসী হাসি যা চোখের সঙ্গে কথা বলে। আমি স্রোতের বিপরীতে সাঁতার কাটতে রিচার্ড কায়নাত বরাবরই সাহসী। এবার ইতিহাস বদলাবে। এলিজাবেথের ডেস্টিনিতে এই ভিলেনের নামই লেখা থাকবে। গল্পের শেষটা আমার ইচ্ছায় লেখা হবে, আর সেই ইতিহাস চিরকাল অমর হয়ে থাকবে। তাকবীর তেড়ে এসে রিচার্ডের শার্টের কলার চেপে ধরল। চোখে আগুনের মতো দাউ দাউ করে চলছিল ক্ষোভ। চাপা গলায় বলল, পেনড্রাইভটা কোথায়? রিচার্ড হেসে উঠল, ঠোঁটে সে চিরচেনা হাসি। বলল, শালা, একটা পেন ড্রাইভের জন্য নিজের বউকে অন্য কারোর সাথে দেখা করতে দিলি? তাকবীরের চোখে আগুন আরো বেড়ে গেল। কথার প্রসঙ্গ পাল্টিবে না শালা। তুই নিজে পেনড্রাইভের কথা বলছিস, নেহাত বিড়ালের অজুহাত দেখিয়েছিস। আর তাছাড়া রাত করে কোনো অশান্তি চাই না আমি, নয় তোর মতো 100 রিচার্ড আমার বালও ছেড়তে পারতো না পেনড্রাইভ দিয়ে। রিচার্ড তাকবীরের চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, এবার আমি মাঠে খেলোয়াড় না, কোচ হিসেবে আছি। খেলবো না, খেলাবো। দক্ষ হাতে গড়ে তুলবো তোর মৃত্যুর হাতিয়ার, যা তোর শেষ সময়ের শুরু হবে। তুই যে মাঠে খেলানোর কথা বলেছিস সেই মাঠে ইতিমধ্যে
কাঁপিয়ে সরে এসেছে আমি এবং শাসন করছে, আর তুই শুধু দেখে যাবি। রিচার্ড ছাড়া মেরে নিজের কলার ছাড়িয়ে নিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল তাকবীরকে। এক মুহূর্তের জন্য থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল সেই তার চিরচারিত পৈশাচিক আত্মায়, যেখানে কোনো দয়া কিংবা অনুশোচনা ছিলই না। চোখে জ্বলছিল এক অমিত শক্তির লিলিহান আগুন, যা সবকিছু পুড়িয়ে ফেলতে প্রস্তুত ছিল। রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা সরি বলল, বান্দির পোলা, আমার জিনিসের ভিআইপি গার্ড হিসেবে রেখেছি তোকে, আর শালা নটকির পোলা, তুই কিনা মালি হয়ে ফুলের দিকে নজর দিস। উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় কর, কারণ তুই এখনও মাটির উপর নিজের পায়ে দাঁড়িয়ে আছিস। তাকবীর রিচার্ডের শক্তিশালী হাতে থাকার পেছনে সরে আসে কয়েক কদম, তবুও তেজ একটু কমে না। চুটির কোণে ফুটে ওঠে অদ্ভুত হাসি, ঠান্ডা কঞ্চে পড়ল, পাপড়ি ছিলাম না, তাতে এভাবে চলছিস? ছিল তো খুঁজে পাওয়া যেত না তোকে। শোন শালা মাথার বোর্ড, ফুলকে কিন্তু মালেই গলে পিঠে করে বড় করে তোলে। কথা রোড়া ছিল না, যেটা বললাম তা বেশি বাড়াবাড়ি করিস না, নইলে জায়গা মতো টাইট করে দেব। ক্রোধে মটমট করে উঠল রিচার্ডের ধারালো চোয়াল, হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হয়ে উঠল। তবে হঠাৎই রিচার্ডের ঠোঁটের কোণে বিদঘুটে হাসি ঝুলিয়ে জিভ গালের ভেতর খুঁড়িয়ে নিয়ে বলল, পাগলের সুখ মনে, শালা তোর তো শুধু মুখেই বড় বড় কথা। অলরেডি আই গিভ হার মাই ফ্রেশ ডিএনএ, তুই একটা লস্ট প্রজেক্ট ছাড়া কিছুই না। রিচার্ডের কথা আর তার বিদ্রুপ তাকবীরের বুকে ভেতর ছুরি চালিয়ে দিল। রিচার্ডের দিকে চেয়ে থুতু ফেল তাকবীর, পরপর অবজ্ঞা করে বলল। রিচার্ডের মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্র সবকিছু ছাঁচড়া করে দিচ্ছিল তাকবীরের তীক্ষ্ণ কথাগুলো। তবুও নিজেকে সংযত রাখলো রিচার্ড। এই মুহূর্তে নিজেকে হারালে তাকবীর তার উদ্দেশ্য সফল হয়ে যাবে। তাকবীর ইচ্ছাকৃতভাবে রিচার্ডকে উস্কাচ্ছে, রিচার্ডের ধৈর্য ভাঙার খেলায় মেতেছে। রিচার্ড ঠান্ডা দৃঢ় দৃষ্টিতে তাকালো তাকবীরের দিকে, তারপর গভীর ধীর কণ্ঠে বলল, তুই আমাকে ভাঙতে চাইছিস তাই না? কিন্তু শালা, আমি পাহাড় যত খুঁচাবি তত তোর হাতে কেটে যাবে। এখনো সময় আছে, তোর পায়ের নিচে জমি আছে দেখে শুকরিয়া আদায় কর। হাসলো তাকবীর, হেসে বলল। শালা তুই কে রে? রিচার্ড ক্রমাগত নিজের নিয়ন্ত্রণ হারাতেই থাকে, দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, পুনর্জন্ম হবে না জানিস তো, তবে এটা নিশ্চিত থাক, তোর এক জন্মেও তুই সুখ পাবি না। আমি তোর অস্তিত্বকে এমনভাবে মুছে দিব যে দুঃখকেও তুই আপন বলতে পারবি না। রিচার্ড থেমে আবার বলল, শালা, কথাই না পেরে তুই আমার জন্মতে নামলি, এই তো আসল পরিচয় দিলি। আমি এখন শুধু এইটুকু ভাবছি তোকে কিভাবে মারবো, কিন্তু একটা কথা শিওর, তুই মরবি আমার হাতে, আর তোর মৃত্যু এমনভাবে হবে লোকে তোর নাম শুনলেই থুতু দেবে। খুবই বাজেভাবে মরবি, মনে রাখিস। তাকবীরের চোখে মুখে একটুও ভয়ের ছাপ ফুটল না, বরং দৃঢ় মনোবল। নিজের মধ্যে অদম্য শক্তি অনুভব করে দু কদম এগিয়ে গেল রিচার্ডের দিকে। রিচার্ডের উপর ঝুঁকে ঠান্ডা কঞ্চে হিসিয়ে বলল, তার আগে তুই নিজে তো বেঁচে থাক, একটু একটু করে তোর গোড়া কাটবো আমি, আর তুই চেয়ে দেখবি তো শেষে শুরু আমি নতুন খেলোয়াড়। পিচেল হাসি হাসলো রিচার্ড, পরপরই পকেট থেকে পেনচাপটি বের করে তাকবীরের মুখের উপর ছুড়ে দিয়ে ফিসফিস করে বলল, তার আগে একটু ভালোভাবে দেখে নিস তো রেজিস্ট্রি পেপারের নামের বানান ঠিকঠাকভাবে লিখেছিস কিনা। বলে শীষ বাজাতে বাজাতে চলে গেল রিচার্ড। তাকবীরের কপালে গভীর ভাঁজ পড়ল, চোখের কোণে শঙ্কা জমল। নিচ থেকে প্যান্টেপ না তুলে দ্রুত নিজের কক্ষে ছুটে গেল তাকবীর। আলমারি খুলে সেদিনের ফাইলটি বের করলো, যেখানে বিয়ের রেজিস্ট্রি পেপার রাখা ছিল। ব্যস্ততায় এতদিন ধরে ধরাই হয়নি, কিন্তু ফাইলে কোনো রেজিস্ট্রি পেপারই নেই, বদলে ছিল একটি জাল জমির দলিল। তাকবীর সারা আলমারি খুঁজে ফেলল, কিন্তু কোথাও রেজিস্ট্রি পেপার মিলল না। শৈলের প্রতিটি অংশে ঘাম ঝরতে থাকে। তাকবীরের মনে অস্থিরতা ছড়িয়ে পড়ে, ঠিক তখনই দারোয়ান ছুটে এসে একটি রেজিস্ট্রি পেপার তাকবীরের হাতে তুলে দিল। পেপারটির দিকে তাকাতেই চোখে অন্ধকার নেমে আসে পায়ের নিচ থেকে। পায়ের নিচে শক্তি থাকে না, মাথায় রক্ত উঠে যায়, গলা ছেড়ে চেঁচিয়ে উঠল থাকবে। সকাল মানেই নতুনত্বের সূচনা, কিন্তু নতুনত্ব মানেই সবসময় সুমিষ্ট হয় না। এলিজাবেথের জ্বর কিছুটা কমলেও একেবারে সেরে ওঠেনি। ক্লান্ত শরীর নিয়ে একটু দেরিতে ঘুম ভাঙল। বিছানা ছেড়ে উঠে প্রথমেই তাকবীরকে খুঁজতে শুরু করলো এলিজাবেথ। কাল রাতের ঘটনাগুলো এখনো মাথায়
ঝড় তুলছে, মনে হাজারটা প্রশ্ন, যার উত্তর তাকবীর ছাড়া কেউ দিতেই পারবে না। তাকবীরকে খুঁজতে খুঁজতে এলিজাবেথ প্রথমবারের মতো পা রাখলো তাকবীরের রুমের দিকে। সমাজের চোখে তার স্বামীর ঘর। এলিজাবেথ দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো ঘরটা পুরোপুরি ফাঁকা, কোথাও তাকবীরের কোনো চিহ্ন নেই। ঘরের নিস্তব্ধতা, অপরিচিত পরিবেশ আর এলিজাবেথের। তাকবীর সচরাচর এত তাড়াতাড়ি কোথাও যায় না। মনের অস্থিরতা মিলে একটা অদ্ভুত শূন্যতায় তৈরি করলো। এলিজাবেথের চোখ আটকালো তাকবীরের বিছানায়, খুবই এলোমেলো হয়ে রয়েছে। কাজের মানুষ যে কাজ ছাড়া থাকতেই পারে না, এ এক অমোঘ সত্য। এলিজাবেথের জীবনেও তাই। দীর্ঘদিন ধরে নিজেকে গুটিয়ে রেখেছে তাকবীরের নিষেধাজ্ঞায়। এক কাপ চা বানানো তো দূরের কথা, ঘরের ছোট্ট কাজও হাত বাড়ানো নিষেধ। আজ হঠাৎ করেই ঠিক করলো বিছানা তো নিজেই গুছিয়ে নিবে, কিন্তু বিছানার চাদর ঝাড়তে গিয়ে এলিজাবেথের হাতে উঠে এলো একটি ছবি। প্রথমে ঠাউর করতে পারেনি, কিন্তু ছবি ভালো করে দেখার সঙ্গে সঙ্গে হাত থরথর করে কেঁপে উঠলো এলিজাবেথের। ছবিটি হাত থেকে খসে মাটিতে পড়ে গেল। শ্বাস আটকে এলো এলিজাবেথের। চোখ দুটো ধীরে ধীরে আবার ছবি দিয়ে গেল। এক অপ্রীতিকর নৃশংস দৃশ্যে সাক্ষী হলো এলিজাবেথের স্নায়ু। ছবিটি এতই নৃশংস যে কোনো দুর্বল হৃদয়ের মানুষ এটাতে বেশিক্ষণ চেয়ে থাকতে পারবে না। বন্ধ ঘর, মেঝে রক্ত ভেসে গেছে। সেখানে পড়ে আছে এক নারী, ধ্বংসস্তূপের মতো। তার দুই অরুর মাঝখানে সদ্য জন্মানো একটু শিশু, রক্তে মাখা নীরব। দেখেই বোঝা যাচ্ছে দুজনেই মৃত। এলিজাবেথ ঝুঁকলো, কাঁপা কাঁপা হাত বাড়ালো ছবিটি নেওয়ার জন্য, কিন্তু তার আগে খপ করে কেউ হাতে তুলে নিল ছবিটা। এলিজাবেথ চমকে উঠলো, সোজা হয়ে অবাক চোখে তাকালো তাকবীরের দিকে। তাকবীরের শ্যাম বর্ণ ঢাকা এক গভীর গম্ভীরতার। তাকবীর ছবিটা আর হাতেও রাখলো না, সরাসরি পকেটে ঢুকিয়ে নিল। চোখে ফুটে উঠেছে অস্বস্তির ছাপ। ভালো মানুষ এটা কি ছিল? তাকবীর নিস্তব্ধ। এলিজাবেথের কৌতূহল আরো বাড়ে। তাকবীরের চোখ ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করে, হাতের মৃদু কাপড় কৌতূহলের ঝড় তুলে এলিজাবেথের ভেতর। ভালো মানুষ বলুন, ওটা কে ছিল? খালি গলা প্রত্যুত্তর করল তাকবীর। এলিজাবেথের ললাটের মাঝ বরাবর ভাঁজ সুকুঞ্চিত হলো, পাশাপাশি চোখ সন্দেহ সুকুঞ্চিত হয়। এই রকম নৃশংস মুভিও হয়, আর এটা বা আপনার বালিশের নিচে কেন ছিল? তাকবীরের শ্যামবন্ধ ঠাসা উদ্বিগ্নতায় শুষ্ক ঢুকলে তাকবীর সরু গলায় বলল, তো শেষের শুরু আমি নতুন খেলোয়াড়। বাস্তবে হতে পারলে মুভিতে হতে পারবে না কেন? মুভিটা আমার খুব প্রিয় ছিল, তাই রেখে দিয়েছি, নাথিং এলস। এলিজাবেথের কিছু বলতেই যাবে তখনই তাকবীরের সাদা টুপিতে চোখ পড়ল এলিজাবেথের। সংসদ সদস্য হওয়ার পর কারণে তাকবীর প্রায় আসে। পাঞ্জাবি বলল, আজ টুপি পরা এলিজাবেথ বিস্মিত করল। দ্বিধাহীন কণ্ঠে প্রশ্নোত্তর করলো এলিজাবেথ। আপনার মাথায় টুপি কেন? কোথায় গিয়েছিলেন আপনি? তাকবীর আজ অপ্রত্যাশিতভাবে একবারও তাকাচ্ছে না এলিজাবেথের দিকে। নত দৃষ্টি নিবিষ্ট করে রেখেছে শুরু থেকে। নত দৃষ্টিতে স্থির হয়ে থেকে শান্ত গলায় বলল, জানা যায়। কার? কে মারা গেছে? তাকবীরের কণ্ঠ কঠিন, তবে স্তব্ধতার মতোই ভারী। বেয়ান। আটকে উঠল এলিজাবেথ। বেয়ানের মৃত্যুর খবর ওর কোমল মনেও গভীর প্রভাব ফেলল। কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, কিভাবে মারা গেছেন? তাকবীর একই নিরাসক্ত স্বরে উত্তর দিল। কার অ্যাক্সিডেন্ট? এলিজাবেথের চোখের ছায়া নেমে এলো। ইন্নালিল্লাহ। উনি তো খুব ভালো মানুষ ছিলেন। রেয়ান ভাইয়া কি খুব ভেঙে পড়েছে? তাকবীর ঠোঁটের কোণে সামান্য তচ্ছিলতার হাসি ফুটে উঠল, তবে তা এলিজাবেথের দৃষ্টির আড়ালেই রইল। কাজযুক্ত স্বরে বলল, কিছুটা। তাকবীর মাথার টুপি খুলে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে খালি গলায় বলল, আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে, সব উত্তর দেব, তবে একটু সময় যাচ্ছে। খুব ক্লান্ত আমি, একটু একা থাকতে চাই। এলিজাবেথ আর কথা বাড়ালো না, নীরবে মাথা নেড়ে বের হয়ে যাচ্ছিল। তাকবীরের বিশ্বস্ত লোক রেয়ান আর বেয়ানের কথা চিন্তা করেই হয়তো মন এত ভারাক্রান্ত। এটা বোঝা কঠিন ছিল না এলিজাবেথের জন্য। দরজা পেরিয়ে যাচ্ছিল এলিজাবেথ, হঠাৎ করে পেছন থেকে ভেসে এলো তাকবীরের সেই দলীপকৃত দায়িত্বশীল কণ্ঠ। এলো কিসে? 12 অনুযায়ী আজ মাথায় তেল দেওয়ার দিন। এলিজাবেথ ঠোঁট চেপে হাসল, হেসে মাথা নুয়ে বেরিয়ে গেল। ভেবে পায় না এই মানুষটা কিভাবে এত কিছু নজরে রাখে। ওর মতো অগোছালো একজনের জীবনে তাকবীর এক সাজানো শৃঙ্খলা এনে দিয়েছে।
কখন নখ কাটা দরকার, মাথায় তেল দেওয়ার প্রয়োজন, কিংবা নিজের মতো একা থাকার প্রয়োজন। এলিজাবেথ জানার আগে তাকবীর সব বুঝে যায়। অদ্ভুত হলেও তা সত্যি। এলিজাবেথ চলে যেতেই তাকবীর পেছন ফিরে সেই খালি দরজার দিকে তাকালো। চোখের কোণে জমে থাকা অশ্রু নীরবে গড়িয়ে পড়ল। তখন বিকেল। এলিজাবেথ নিচে যাওয়ার জন্য সিঁড়ির দিকে এগোচ্ছিল। তখনই দেখা হয় তাকবীরের সাথে। তাকবীর উপরই আসছিল। দুজনে চোখাচোখি হতেই সৌজন্যমূলক হাসি উপহার দিল একজন আরেকজনকে। এলিজাবেথ আর এগিয়ে গেল না। তাকবীর এগিয়ে এসে এলিজাবেথের সামনে দাঁড়ায়। ওর হাতে একগুচ্ছ সাদা ফুল। ফুলগুলো এলিজাবেথের দিকে এগিয়ে দিল তাকবীর। একগাল হেসে উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাপি 1 month ম্যারেজ অ্যানিভার্সারি, লাভ অফ মাই লাইফ। দেখতে দেখতে একটা মাস হয়ে গেল। উজ্জ্বল মুখ ম্লান হয়ে এলো এলিজাবেথের। টানাপোড়েন জ্বলতে থাকে বুকের ভেতর। তবু এলিজাবেথ স্মিত হেসে তাকবীরের হাত থেকে ফুলগুলো নিল। হাসলো তাকবীর নিজেও, তবে অন্য সময় মতন এত প্রাণ খোলা না। একটু আমার রুমে আসবে, কিছু কথা ছিল। বুকের গভীরে মোচড় দিয়ে উঠল এলিজাবেথের। তাকবীর আজ প্রথমবারের মতো ওকে নিজের ব্যক্তিগত কক্ষে আসার ইঙ্গিত দিল। তবে কি আজ তাকবীর তার অধিকার দাবি করতে চলেছে? ফুল নিয়ে আসাটাও কি তাই? এলিজাবেথের মনের ভেতর হঠাৎই অজস্র অদ্ভুত চিন্তা মাথা ছাড়া দিয়ে উঠল। তাকবীর আবারও চোখের ইশারায় ডাকলো এলিজাবেথকে। অতঃপর নিজে আগে এগিয়ে গেল কক্ষের দিকে। এলিজাবেথ দম বন্ধ করে ধীর পায় তাকবীরের পিছু পিছু গেল। এলিজাবেথ কক্ষের ভেতর পা রাখতে তাকবীর দরজার ভেতর থেকে আটকে দিল। কিছু মুহূর্তের ব্যবধানে দরজা খুলেও গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এলিজাবেথ, তবে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে। যাওয়ার সময় চোখে মুখে যে ভয় আর সংশয় ছায়া ছিল, যে ভয় আর সংশয়ের ছায়া ছিল, তা মুছে গেছে। বরঞ্চ ছোটের কোণে ফুটে আছে উজ্জ্বল প্রশান্তি হাসে। কিন্তু সেই উজ্জ্বলতা মুহূর্তে ম্লান হয়ে গেল নিচ থেকে ভেসে আসা চিৎকার চেঁচামেচিতে। এলিজাবেথ থমকে দাঁড়ালো। সেই স্বর যে পরিচিত, খুবই পরিচিত। এলিজাবেথ সিঁড়ির কাছে ছুটে গিয়ে নিচে তাকাতে দেখল বিধ্বস্ত রিচার্ডকে। রিচার্ডের মুখে রক্তের দাগ, পোশাক এলোমেলো। এলিজাবেথ, এলিজাবেথ, এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের নাম ধরে চিৎকার করতে করতে ভেতরে আসছে, কিন্তু সেই কণ্ঠস্বর যা একসময় গর্জনের মতো ভরাট ছিল, তা আজ ভাঙা ঢেউয়ের মতো কাঁপছে। সর্বদা পরিপাটি থাকা রিচার্ডের শরীর আজ বিধ্বস্ত। চুলগুলো উস্কো খুস্কো, ঝড়ের তাণ্ডব সয়ে আসা। সেই শক্তিশালী দৃঢ় চেতা মানুষটা আজ নিস্তেজ হয়ে ভেতর ঢুকছে ভারী পায়। রিচার্ডের সমুদ্র নীল চোখ জোড়া নিবদ্ধ এলিজাবেথের দিকে, তবে সেখানেও এক শূন্যতা। নির্বাক হয়ে গেল এলিজাবেথ এই রিচার্ডকে দেখে। এলিজাবেথ রিচার্ডের চোখের গভীরে খুঁজল সেই তেজ, সেই আগুন যা গলিত লোহার মতো ভয়াবহ। কিন্তু সেখানে এখন কিছু নেই, একদম শূন্য। এক মুহূর্তেই এলিজাবেথ বুঝতে পারে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা সেই ভয়ঙ্কর গ্যাংস্টার বস নয়। এটা রিচার্ডের ছায়া আর ওর ধ্বংসস্তূপ। এলিজাবেথ রিচার্ডের শূন্য দৃষ্টির গভীরে চেয়ে থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো এক অজানা টানে ঘোরে। রিচার্ড আরও কয়েক কদম এগোতেই পেছন থেকে দুজন গার্ড এসে ওকে বাধা দেয়। একজন গার্ড রিচার্ডের কাঁধে হাত রাখতে রিচার্ড ওদের আঘাত না করে উন্মাদের মতো পাশের কাচের গ্লাস হাত দিয়ে আঘাত করতে শুরু করে। হাত থেকে রক্ত ঝরতে থাকা প্রতিটি রক্ত ফোঁটার সাথে বেরিয়ে যাচ্ছিল সমস্ত অব্যক্ত সব যন্ত্রণা। সাদা টাইলস তাজা লাল রক্তে সিক্ত হয়। রিচার্ডের এমন পাগলাটে কাণ্ড দেখে ভরকে গেল গার্ড দুজন। তারা আর এগোনোর সাহস পেল না, থমকে দাঁড়িয়ে রইল। এলিজাবেথ স্তব্ধ হয়ে দূর থেকে দেখছিল রিচার্ডের ছটফটানি। ওর চোখ জোড়া বিস্মিত খুবই। একই সাথে বুকের ভেতর অস্থিরতা। শব্দের ওপর থেকে তাকবীরও নেমে আসে। রিচার্ডকে এমন অবস্থায় দেখে তাকবীর কিছু দূরে থেমে দাঁড়িয়ে গেল। তাকবীরের ফোলা চোখের লালচে আভা বলে দিচ্ছে এই শক্তিশালী মানুষ কতটা নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে এসেছে। মনের ক্ষোভ অনুযায়ী রক্তে জড়িয়েছে। রিচার্ড শান্ত হলো, হেলে দুলে গিয়ে দাঁড়ালো এলিজাবেথের সামনে। ক্রমাগত এলিজাবেথের বুকের ভেতরে চাপ বাড়তেই থাকে। রিচার্ড শূন্য অভিব্যক্তিতে একই দৃষ্টিতে চেয়েছিল এলিজাবেথের দিকে, ঠিক তেমনি ভাবে চেয়েছিল এলিজাবেথ রিচার্ডের দিকে। দুজনের চোখে এক ধরনের অভ্যন্তরীণ যুদ্ধ, এক অদৃশ্য সেতু, যে সেতুর উপর দাঁড়িয়ে ছিল তারা দুজন, কিন্তু কেউ কাউকে স্পর্শ করতে পারছিল না। আমায় একটু জড়িয়ে ধরবে রেড? রিচার্ডের কণ্ঠে এক গভীর আরতি, যেন ভেতরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে। রিচার্ডের ভাঙা স্বর এলিজাবেথ বুকের গভীরে এক অজানা যন্ত্রণা ঢেউ তুলে মোচড় দিয়ে উঠল অভ্যন্তরে। এমন দুর্বলতা, এমন অসহায়
আকুতি কি কখনো মানায় এই নিষ্ঠুর গ্যাংস্টার বসের কণ্ঠে? কিন্তু আজ আজ কিছু আলাদা। রিচার্ড চেয়ে আছে এলিজাবেথের দিকে নিঃশব্দে শূন্য এক অভিব্যক্তিতে। হিংস্রতার আগুন নেই, ক্ষুব্ধতা নেই, বরং কোথাও লুকানো এক তীব্র ব্যথা, যা বহুদিন ধরে জমেছিল সুরক্ষিত এক দুর্বোধ্য দুর্গে। সেই দুর্গের দেয়ালগুলো আজ ভেঙে যাচ্ছে, খসে পড়ছে অজানা এক ত্রিভুজের কাছে। মিলে রইল দুটি খাতযুক্ত দৃষ্টি। রিচার্ডের চোখের গভীরতা এলিজাবেথকে আকর্ষণ করছে এমনভাবে যেন এক অদৃশ্য বাঁধনে ওকে টেনে নিচ্ছে। এলিজাবেথের ভেতরের সমস্ত কঠোরতা ধীরে ধীরে গলে গেল। শরীরের শক্ত বাঁধ ভেঙে গিয়ে নরম হয়ে এলো এক অজানা আকর্ষণের বসে। পায়ের পদক্ষেপ নিচ থেকে এগিয়ে গেল এক মহাকালীন ঘোরের মধ্য দিয়ে এক অনিবার্য ভবিষ্যতের দিকে। তাদের মাঝখানে শূন্যতাটি মিলিয়ে গেল কোনো এক গোপন প্রভাতের আলোয়। দুটো খাতযুক্ত দৃষ্টিতে মিশে গেল, স্বকীয়তা খোয়ালো। এলিজাবেথ ধীর পায়ে এগিয়ে গিয়ে আলগোছে জড়িয়ে ধরল রিচার্ডকে। মিশে গেল দুটি বৃক্ষপাট। এলিজাবেথ ওর নরম তুলতুলে হাত দিয়ে পেঁচিয়ে ধরল রিচার্ডের পেট। শরীরে ঢেউ খেলে গেল, তবু আজ এলিজাবেথ কাঁপল না, মিশে রইল রিচার্ডের বুকে। অনুভব করছিল রিচার্ডের বুকের ভেতরে গুপ্ত সে অসহনীয় যন্ত্রণা। রিচার্ড ধরল না এলিজাবেথকে, পরিবর্তিতে শুধু নিজের পুরুষালী রুক্ষ থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে। চোখ বুজে ফেলল। এই একটু সংস্পর্শেই ছেড়ে দিল রিচার্ড তার শরীরের সমস্ত ভর এলিজাবেথের উপর। যেন এক শান্তি খুঁজে পেয়েছে রিচার্ড এই দুঃসহ মুহূর্তে। হঠাৎ এলিজাবেথের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু, অযাচিত, অজানা। কেউ বুঝতে পারল না এলিজাবেথের কান্নার কারণ, কিন্তু এলিজাবেথ জানে আজ সে কি করেছে। এলিজাবেথের হাতে দৃঢ়তা আরো বাড়ল। রিচার্ডের বুকে ঠেকানো নাকটা ধীরে ঘষে নিল তার ত্বকের উপর। একটানে শুষে নিল রিচার্ডের শরীরের সমস্ত ঘ্রাণ। চোখ বেয়ে নেমে এলো নীরব অশ্রু, আর মন অনুভব করছিল রিচার্ডের ভেতরে অশান্ত ঝড়। এলিজাবেথের চোখে ছিল বেদনার গভীরতা, আর বুকে ছিল অনিশ্চিত তবুও দৃঢ় গুপ্ত অনুভূতিগুচ্ছ। এলিজাবেথের চোখে ছিল বেদনার গভীরতা, আর বুকে ছিল অনিশ্চিত তবুও দৃঢ় গুপ্ত অনুভূতিগুচ্ছ। মুষ্টিবদ্ধ হয়ে গেল হাত তাকবীরের এই দৃশ্য দেখে। রিচার্ড চোখ সরাসরি তাকলো তাকবীরের উত্তপ্ত চোখে। মুহূর্তে রিচার্ড এলিজাবেথের থেকে সরে আসলো, অতঃপর ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলো তাকবীরের দিকে। এলিজাবেথ অচেতন হয়ে তাকিয়ে আছিল রিচার্ডের পরবর্তী পদক্ষেপের দিকে। তখনই সদর দরজায় ছুটে এসে থামলো ন্যাসওয়ার লুকাস। দুজনই হাঁপা ছিল, চোখে অশ্রু। এলিজাবেথ বিস্মিত চোখে লুকাসের দিকে তাকাতে লুকাস ভাঙা গলায় বলল, ফাদার আর নেই। থমকে গেল এলিজাবেথ মুহূর্তের জন্য। চকিতে ফিরে তাকালো রিচার্ডের দিকে। একটা মানুষ কতটা শক্ত হলে এখনো নিজেকে এত দৃঢ়তায় আটকে রাখতে পেরেছে, অথচ তারই সাথে থাকা দুজনের কষ্টের সাক্ষী বহন করছে তাদের লাল চোখ। কিন্তু রিচার্ডের চোখে মুখে কোনো পরিবর্তন নেই, অভিব্যক্তি শূন্য। যদিও ভেতরে এক তোল পার করা ঝড় চলছে, তা এলিজাবেথ নিজেও অনুভব করছে। আজ রিচার্ড এক পা এগিয়ে তাকবীরের সামনে দাঁড়ালো। রিচার্ডের চোখে তীব্র ঘৃণা, গলার স্বরে অঙ্গীকার, শব্দগুলো চিবিয়ে চিবিয়ে বের হতেই লাগলো। এবার আর কোনো সম্পর্কের টানে খেলা হবে না, এবার খেলা হবে প্রফেশনালি। তোর পতন আজ থেকে শুরু। তাকবীর তাতে দত চেপে রইল, কোনো কথা বলল না, শুধু চোখে রাগের আগুন জ্বলছিল। দূর থেকে এলিজাবেথ, ওরা কেউ কিছুই শুনতে পেল না রিচার্ডের কথা। রিচার্ড ঘুরে শুধু একবার তাকালো এলিজাবেথের দিকে। পরপর ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুক এলিজাবেথের পাশ ঘেঁষে সামনে এগোতে থাকে। পেছন থেকে ডেকে উঠল এলিজাবেথ। অতর্কিত আক্রমণে হকচকিয়ে গেল এলিজাবেথ। রিচার্ডের মস্তিষ্কটি আবারও ফিরে গেল তার ভয়ঙ্কর পৈশাচিক স্বরূপে। রিচার্ড হিংস্র প্রাণীর মতো গর্জে উঠে পেছন ঘুরে এলিজাবেথের কণ্ঠনারে চেপে ধরল বজ্রপাতের মতো। গম্ভীর কণ্ঠে বলল, আমার কাছে নারী মানেই বিধ্বংসী, তুইও তার বাইরে না, বিধ্বংসী নারী। এলিজাবেথকে এক হাতে ছুঁড়ে ফেলে সঙ্গে সঙ্গে হনহনিয়ে বেরিয়ে গেল রিচার্ড। পেছন পেছন গেল ন্যাসো আর লুকাস। এলিজাবেথ থমকে রিচার্ডের যাওয়ার পানে তাকিয়ে রইল। কানিসবে বাড়ি ধারা ভেঙে আসে তাকবীর তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথের সামনে হাঁটু ভেঙে বসল। পকেট থেকে রুমাল বের করে বাড়িয়ে দিল এলিজাবেথের দিকে। এলো কিসে? তুমি এখনো তাদের দেওয়া কষ্ট বহন করে চোখের পানি ফেলছ? যারা তোমাকে মূল্যবান, যারা তোমাকে মূল্য দেয় না। নিজেকে কষ্ট দিও না, তোমার চোখের জলগুলো বাঁচিয়ে রাখো। তুমি আমার কাছে অমূল্য,
কারোর ব্যবহৃত পুতুল নাও, শক্ত থাকো আমার জন্য। এলিজাবেথের কানে হাতাতে কোনো কথা পৌঁছায় না। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে যাওয়া অকুতভয়ী হৃদীণ্ড হৃদয় এখনো চেয়ে আছে শূন্য দরজার পানে। কিছু কিছু মানুষ আমাদের জীবনে অদ্ভুতভাবে মূল্যবান হয়ে ওঠে, যাদের কষ্ট আমাদের ভেতরটা টুকরো টুকরো করে দেয়। আবার তাদের কর্মকাণ্ড বুকের ভেতর একরাশ অভিমান সৃষ্টি করে। যেমন এই দুনিয়ায় ফাদারই ছিল একমাত্র ব্যক্তি যাকে গ্যাংস্টার রিচার্ড কায়নাত সম্মান করত, যাকে মানত। সেই ফাদারই ছিল রিচার্ড কায়নাতের জন্য ভাগ্য পরিবর্তনকারী, যে ছোট্ট এক রেদওয়ান থেকে আজ ইতালির সবচেয়ে বড় গ্যাংস্টারে পরিণত করেছে রিচার্ডকে। কিন্তু ফাদারের মৃত্যুর পরও রিচার্ড শেষ দেখা পর্যন্ত দেখতে গেল না, কারণ ফাদারই ছিল একমাত্র কালপিট। এলিজাবেথকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে গিয়েছিল, এমনকি যে হামলা তাকবীরের ওপর ইতালির হসপিটালে করা হয়েছিল তা আর কেউ না, ফাদার নিজেই করিয়েছিল। আর কিছুদিন আগে বাগান বাড়িতে এলিজাবেথকে মারার জন্য যারা এসেছিল তারা ফাদারের লোক ছিল। সেই থেকে ফাদার আর রিচার্ডের মধ্যে দূরত্বই বাড়তে থাকে। তবে ফাদার জানতো না যে রিচার্ড সত্যিটা জানতো। ফাদার এবং তাকবীরের মধ্যে পূর্ব পরিচয় ছিল, তবে তাদের সম্পর্কে প্রকৃত বা তাদের মধ্যে কি সংযোগ ছিল সেটা রিচার্ড এখনো বুঝে উঠতে পারেনি। রহস্যটি ওর মনে এক আকাশ অসমাপ্ত প্রশ্ন হয়ে রয়ে গিয়েছিল, যার উত্তর রিচার্ড জানার জন্য গভীরভাবে অনুসন্ধান করেছিল। তবে তার আগেই ঘটে গেল এক অপ্রত্যাশিত রহস্যময় ঘটনা। তবু গ্যাংস্টার বস দমে যায় না। সে তার কাজ থেকে এক মুহূর্তের জন্য পিছপা হয়নি, অভিমানের বাঁধও ভাঙতে দেয়নি, কারণ সেই মানুষটা এতটাই কঠোর, এতটা অটল যে তার রাগ আর ক্ষোভের কারণে সামনে কারোর টিকে থাকা সম্ভব হয় না। রিচার্ডের অন্তরে গহীন এক দুর্বোধ্য শক্তি, যা ওকে কখনো পিছিয়ে যেতে দেয় না। এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। বাংলাদেশের সোয়াট টিমে জয়েন করতে আসছে 5 জন আমেরিকান এজেন্ট। তাদের বিশেষভাবে আনা হয়েছে একটি গোপন কেসের জন্য, কিন্তু সংবাদ মাধ্যমে এই তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তাদের রিসিভ করার জন্য প্রেম নিজেই এয়ারপোর্টে উপস্থিত হয়। উপর মহলের নির্দেশ প্রেমকেও সোয়াট টিমে ট্রান্সফার করা হয়। প্রেমের থেকে একটু দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল তার সহকর্মী মাহাব। শীতের মৌসুমে রোদ যেমন মজার, তেমনি তাপও বেশ তীব্র। রোদের নিচে দাঁড়িয়ে থেকে প্রেমের ফসা অভাব ইতিমধ্যে লালচে বর্ণ ধারণ করেছে। চোখে মুখে বিরক্তির ছাপে স্পষ্ট। প্রেম সৌর মস্তিষ্কের হলো লম্বায় বেশ, শরীরে মাংসের একটু কৃপণতা থাকলেও তা গরমকে একেবারে খাটো করে না। প্রেমের টি শার্টের ওপর পরা লেদারের জ্যাকেট বাতাসে উঠছে, সঙ্গে চুলগুলো বাতাসে খেলে যাচ্ছে। সাধারণত পুলিশ অফিসারদের অন ডিউটি অবস্থায় রিপড জিন্স বা স্কিনি প্যান্ট পরা নিষেধ, তবে প্রেম স্বাচ্ছন্দ্যবোধ সব নিয়ম ভেঙে যাচ্ছে। ফর্মাল প্যান্টের বদলে জিন্স পরেছে আর পায়ে ব্ল্যাক শো। সব মিলিয়ে দেখতে ভালোই লাগছে, কিন্তু অভিব্যক্তিতে তিক্ততা ছাড়া কিছুই নেই। হঠাৎ প্রেমের কপালের সমস্ত বিরক্তির ছাপ মিলিয়ে গেল। জল ফাঁক হওয়ার সঙ্গে সঙ্গে চোখে মুগ্ধতার ছাপ স্পষ্ট হয়ে উঠল। চোখ থেকে সানগ্লাস খুলে ফেল প্রেম। চোখের মুগ্ধতা আরও বাড়ানোর জন্য নিষ্পাপ ও দ্বিধাহীন নজরে চেয়ে থাকলো এয়ারপোর্টের ভেতর থেকে লাগেজ হাতে এগিয়ে আসা মেয়েটির দিকে। কাকতালীয়ভাবে মেয়েটির ড্রেস আপ সম্পূর্ণভাবে প্রেমের সঙ্গে মিলে গিয়েছে, শুধু মেয়েটির চুল কাঁধ পর্যন্ত আর ব্রাউন কালার করা। প্রেম ঠোঁট কামড়ে হেসে এগিয়ে গেল মেয়েটির দিকে। হেই লেডি। তিরিকি মেজাজে পেছনে ফিরল লারা। সানগ্লাসের ফাঁক দিয়ে এক নজরে প্রেমের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পরপর গমগমে গলায় বলল, হোয়াট? নাথিং, জাস্ট ইউ। প্রেম বাঁকা হাসি ছোটের কোণে ঝুলিয়ে লারার সামনে এসে দাঁড়ালো। লারার চিবুক শক্ত হলো সরু গলায় প্রেমের চোখে চোখ রেখে বলল, আর ইউ ইনসেন? প্রেম অবাক হওয়ার ভান ধরে দুপাশে মাথা নাড়ল। রাস্তা ছাড়ুন, যত সব। প্রেম তো সামনে থেকে সরে না, উল্টো কৃষ্ণ ছুড়ল। আপনার নামটা যেন কি মিস? লারা অতিরিক্ত কথা বাড়াতে চাইল না। প্যান্টের পকেট থেকে ফোন বের করে গাড়ির উদ্দেশ্যে কাউকে কল দিতে দিতে ব্যস্ত গলায় বলল, লারা স্টোন। ভ্রিউচিয়ে ঠোঁট কামড়ে হাসলো প্রেম। বিড়বিড় করে আওড়ালো, তবে উপস, লারা জান্স। লারা ছিল আরো বেশি তীক্ষ্ণ। প্রেমের বাক্য কর্ণপাত হয় লারার। ফোন পকেটে রেখে লারা সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো প্রেমের মুখ হবে। প্রশ্ন ছিল, ইউর নেম? প্রেম তৎক্ষণাৎ জবাব দিল, প্রেম, প্রেম আহসান।
নামের মতোই চরিত্র। সরু গলায় বলে লারা লাগেজ নিয়ে সামনে হাঁটা ধরে। প্রেম অবাক হয়ে পেছন থেকে গলা উঁচিয়ে ডাকলো, আরে ম্যাম, আর কয়েকটা লাইন তো বলে যান, কোথায় যাচ্ছেন? লারা এগিয়ে যেতে যেতে রুষ্ট গলায় বলে। আপনার নামে থানায় কমপ্লেন করতে। প্রেম মাথার পেছনে হাত দিয়ে ছোট কামড়ে হাসলো, পরপর উচ্চ শব্দে বলল, ঠিক আছে, আমি থানায় পৌঁছে দিয়ে আসছি। প্রেম সঙ্গে সঙ্গে ওর পকেট থেকে জিপের চাবিটা মাহাবের দিকে ছুঁড়ে মারল। মাহাব অবাক হলো বটে, তবে মিস হলো না ধরাটা। চাবি হাতে নিয়ে প্রেমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে প্রেম চোখ টিপে লারার পিছু দৌড় দিল। তাজ্জব বুনে যায় মাহাব। দিয়াবাড়ির পাশের খোলা জায়গায় রাজনীতির এক বিশাল সভার আয়োজন করা হয়েছে। উৎসবের আমেজে সমাজ কল্যাণ ক্লাব তাদের খেলা পরিবেশন করছে। সেই মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মিনিস্টার তাকবির দেওয়ান, যিনি স্টেজে বসে খেলা উপভোগ করছেন। ছোটে অমায়িক হাসির এক চিলতে রেখা। মাঠের খেলা জমে উঠেছে দুই দলের প্রতিদ্বন্দ্বিতায়। চারপাশে পুলিশের নিরাপত্তা আর সাংবাদিকের ভিড়। পেছনে বিশাল স্ক্রিনে খেলার প্রতিটি মুহূর্ত তুলে ধরা হচ্ছে। এদিকে মাঠের উচ্ছ্বাস, অন্যদিকে তাকবীরের শান্ত দৃঢ় উপস্থিতি, সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে। তবে হঠাৎ করেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। মাঠের খেলা থেমে গেল মুহূর্তে। খেলোয়াড়রা চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। দর্শকের মাঝেও শোরগোল আর ফিসফাস শুরু হলো। তাকবীর ফ্রিকুচকে পেছন ফিরে তাকালো। মুহূর্তেই মুখের অমায়িক হাসি মুছে গিয়ে বদলে গেল এক কঠিন অভিব্যক্তিতে। দু হাত মুষ্টিবদ্ধ হয়ে রাগ আর উত্তেজনার ছাপ স্পষ্ট হলো বিশাল স্ক্রিনটিতে। বিশাল স্ক্রিনটি হ্যাক করা হয়েছে। খেলার পরিবর্তিতে সেখানে দেখানো হচ্ছে একটি ডকুমেন্টারি, যা মাঠে উপস্থিত সবার মনোযোগ কেড়ে নিয়েছে। স্ক্রিনে এসে উঠেছে কিছু চাঞ্চল্যকর ছবি আর তথ্য, যা দেখে তাকবীরের মুখ আরো কঠিন হয়ে উঠেছে। সবার পরিবেশ বদলে যায় মুহূর্তে। কেউ জানে না এই ডকুমেন্টারি কে বা কেন দেখাচ্ছে। স্ক্রিনে ভেসে উঠল তাকবীরের একটি ছবি, হাতে জ্বলন্ত সিগারেট, চোখে অদ্ভুত এক কঠোরতা। এরপর শুরু হলো আরেকটি ভিডিও। তাতে দেখা গেল তাকবীর একদল বিশাল দেহী কালো বিদেশিদের সঙ্গে তর্কে লিপ্ত। কথায় উত্তেজনা তুঙ্গে উঠতে তাকবীর পকেট থেকে রিভলভার বের করে ঠেকিয়ে দিল এক বিদেশির মাথায়। দর্শকেরা স্তব্ধ। মুহূর্তের মধ্যে তাকবীরের অ্যাসিস্ট্যান্ট রেয়ান সামনে এগিয়ে এসে তাকবীরকে পেছন থেকে টেনে নেয়। এই ভিডিও শেষ হতে না হতেই শুরু হলো আরেকটি, যা পুরো সভায় বিস্ফোরণের মতন শোরগোল তুলল। স্ক্রিনে ভেসে উঠল তাকবীরের ব্যক্তিগত ব্যাংক হিসাব। তথ্য অনুযায়ী তাকবীর বর্তমান 1600 মার্কিন বিলিয়ন ডলারের মালিক। এই সংখ্যা একজন বাংলাদেশি মন্ত্রীর জন্য এতটাই অসম্ভব যে জনতার মধ্যে ফিসফিস বাড়তে থাকে। তাকবীরের মুখে কঠিন চাপা উত্তেজনা, চোখে রাগ আর বিভ্রান্তির ছাপ। সবার পরিবেশ ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে। মাঠের খেলা এখন অতীত, আর এই ডকুমেন্টারির প্রকাশনা এক অভূত পূর্ব রহস্যের দ্বার খুলে দিল সকলের মাঝে। তাকবীর চারপাশে সন্দেহ মিশ্রিত দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ব্রিয়ান দ্রুত ওকে ইলেকট্রনিক সিস্টেমটি বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে স্ক্রিন অন্ধকার ডুবে যায়। কিন্তু এই সাময়িক স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। তাকবীর মাথা তুলে সামনের দিকে রাস্তায় তাকাতে চোখ পড়লো একটা কালো মার্সিডিজের ওপর। গাড়িটি স্থির দাঁড়িয়ে যেন কারোর জন্য অপেক্ষাই করছিল। তাকবীরের দৃষ্টি গাড়ির দিকে পড়তে জানালার গ্লাস ধীরে ধীরে নামল। উদ্ভাসিত হলো রিচার্ডের বিদঘুটে আত্মবিশ্বাসী হাসি। রিচার্ডের চোখে ছিল একরকম ঠান্ডা তার ছিল, যা মুহূর্তে তাকবীরের রক্তে আগুন ধরিয়ে দেয়। তাতে ধর চেপে রাগ সামলানোর চেষ্টা করলো তাকবীর। রিচার্ড দূর থেকে চোট পাকিয়ে হাসল, অতঃপর চোট নাড়িয়ে পিড়পিড় করে বলল, এখন তোর নামমাত্র বউকে চুমু খেতে যাব আমি। কথাটা শুনতে পেল না কেউই, কিন্তু ঠোঁট নাড়ানো দেখে বুঝতে সময় লাগলো না তাকবীরের। রাগের শরীর কাঁপছিল তাকবীরের। রিচার্ড ঠান্ডা মাথা এক ঝলক তাকিয়ে ধুলো উড়িয়ে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করলো। তৎক্ষণাৎ তাকবীরের মুষ্টিবদ্ধ হাত আরো শক্ত করে ধরে রাখলো। প্রকৃত খেলোয়াড়রা কখনো শূন্য হাতে মাঠে নামে না, তেমনি রিচার্ডও এবার মাঠে নেমেছে হাতে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ নিয়ে। তবে সত্যের শীর্ষে পৌঁছানো এখনো বাকি। রিচার্ডের লক্ষ্য ছিল নিখুঁতভাবে আঘাত হানা, কিন্তু অপ্রত্যাশিত এক পরিস্থিতিতে রিচার্ড আর অপেক্ষায় করল না। ওর ভিতরের ক্ষিপ্ততা আরো দ্বিগুণ হয়ে ওঠে। আজকের প্রোগ্রামে স্ক্রিন হ্যাকারের মূল কারিগর রিচার্ড নিজেই। এমনকি তাকবীরের গোপন ব্যাংক অ্যাকাউন্টগুলোর খোঁজও রিচার্ডই বের করেছে। রিচার্ড এই কারণে ন্যাসোকে বাংলাদেশে পাঠিয়েছিল ক্যালিফোর্নিয়ার থাকা অবস্থায়, এবং পরবর্তীতে লুকাসকে দিয়ে ফোনে যে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছিল ন্যাসোকে,
সেটাও তাকবীরেরই ছিল। রিচার্ড অনেক কিছু উদ্ঘাটন করতে পারলেও অনেক কিছুই রিচার্ডের কাছে এখনও অস্পষ্ট। কারণ তাকবীরের প্রতিটি চাল এতটাই সূক্ষ্ম আর কৌশলী। রিচার্ড জানে এই লড়াইয়ের আসল খেলা এখনো শুরুই হয়নি, তবুও এবারের খেলা জমজমাট হবে। রিচার্ডের চেহারায় আজ এক ধরনের অদ্ভুত উজ্জ্বলতা। এক মনে স্টিয়ারিংয়ে ধরে এগিয়ে যাচ্ছে দেওয়ান মঞ্জিলের পথ ধরে। উইন্ডো মিরর খোলা থাকা সিল্কি চুলগুলো হাওয়ায় উড়ছে, আর খোঁচা খোঁচা চুল এসে ছুঁয়ে দিচ্ছে রিচার্ডের সমুদ্রনীল চোখ জোড়া। ড্রাগনের ট্যাটু খচিত হাতে স্টিয়ারিং দক্ষতার সঙ্গে চালাচ্ছে রিচার্ড। তবে হঠাৎ করেই পেছন থেকে ভেসে এলো টায়ারের কর্কশ শব্দ। রিয়ার ভিউ মিররের দিকে তাকালে রিচার্ড দেখতে পায় তাকবীর এক ব্লু বাইকে শিকারীর মতো ছুটে আসছে রিচার্ডের গাড়ি পিছু পিছু। মুহূর্তে রিচার্ডের চিবুকও শক্ত হয়ে যায়, আর চোখে ছিলিক দিয়ে ওঠে ক্ষোভ আর প্রতিশোধ। গিয়ার বদলে স্পিড বাড়িয়ে রিচার্ড নিজেকেই প্রস্তুত করলো আরেক ধাপ এগিয়ে যেতে। ফাঁকা হাইওয়েতে শুরু হয় তুমুল রেস। কালো মার্সিডিজ আর ব্লু বাইক দুটোই শিকার আর শিকারীর খেলায় মত্ত। রাস্তার বাতাসে ছড়িয়ে পড়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা। রিচার্ড আর তাকবীর দুজনই এমন খেলোয়াড় যারা জিততে জন্মেছে, হারতে নয়। আজও কেউ পিছু হটতে রাজি নয়। তবুও রেসের শেষ দিকে তাকবীর এগিয়ে যায় রিচার্ডের মার্সিডিজকে পেছনে ফেলে অনেকটা দূরে, কিন্তু একেবারে চলে যায় না। কয়েক গজ গিয়ে রাস্তার মাঝখানে বাইক থামিয়ে বুকে হাত বেঁধে দাঁড়ায়, চিবুকে তীক্ষ্ণ গাম্ভীর্যের ছাপ। দূর থেকে রিচার্ড তাকিয়ে হেসে উঠল। স্পিডোমিটারের কাঁটা তখন শীর্ষ সীমায় হওয়ার মতো এগিয়ে আসতে আসতে থাকা কালো গাড়িটা তবুও তাকবীর চলল না। মাথা উঁচু করে ঠান্ডা চোখে রিচার্ডের দিকেই তাকিয়ে আছে। দুটি শিকারীর চোখের দৃষ্টি ধাক্কা খাচ্ছে একে অপরের সঙ্গে। গাড়ি যখন একেবারে ধাক্কা লাগার মুহূর্তে ঠিক তখনই রিচার্ড ব্রেক চাপে। গাড়ি থামতে থামতে এসে ঠেকে যায় তাকবীরের বাইকের একদম সামনে। তবুও তাকবীরের মুখে নড়চড় নেই। ওর আত্মবিশ্বাসী ভঙ্গিতে যেন পুরো রাস্তা স্থির হয়ে রইল। তাকবীর ঠোঁট কেলিয়ে হাসলো রিচার্ডের দিকে চেয়ে। রিচার্ড গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় ধারালো চিবুকে গাড়ি থেকে বেরিয়ে এলো। তুই যে স্কুলের ছাত্র, সে স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল আমি। তুই শাসন করতে জানি আর সীমাও দেখাতে পারি। বুঝতে পেরেছিস তো নিজের সীমা? তাকবীর বিদ্রুপের সুরে বলল রিচার্ডকে। তবে রিচার্ড তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর করল না, বরং ঠান্ডা ভঙ্গিতে গাড়ির হুডে কোমর হেলান দিয়ে দাঁড়ালো, এক পায়ের উপর আরেক পা তুলে রেখে। গালের ভেতর জিভ ঘুরিয়ে একরকম তুষ্ট হাসি ছড়িয়ে দিল নিজের জুতোর দিকে তাকিয়ে। তাহলে মানছিস তোর ভালো মানুষই মুখোশের আড়ালেও একটা কুৎসিত রূপ আছে? তাকবীর ঠোঁট কামড়ে হাসলো রিচার্ডের কথায়। অতঃপর বাইকের সামনে ঝুঁকলো খানিকটা। তাকবীরের হাসির মধ্যে এক ধরনের ঠান্ডা অহংকার নিজের ঠান্ডা গলায় পড়ল। সবারই থাকে, তবে আড়াল করার দক্ষতা সবার থাকে না, আর সেই পার্থক্যটা পিছন নির্ধারণ করে। বোকা বোকা, এত বোকাশালী। রিচার্ড ঠোঁট কামড়ে আফসোসে মাথা দুপাশে ঘুরিয়ে বলতে লাগলো। তাকবীর মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকাল। মানে কে? এলিজাবেথ ইমরা এরিন। তাকবীরের চোখে মূর্তি আগুন জ্বলে উঠল। বজ্রপাতের মতো কণ্ঠে ঝংকার তুলে বলল, মুখ সামনে কথা বল কুত্তার বাচ্চা। রিচার্ড ঠান্ডা অথচ কটাক্ষের সুরে হেসে বলল, আমার জিনিস আমি যেভাবে ইচ্ছা বলবো, আবার যেভাবে ইচ্ছা সেভাবে আদায় করব। তার আগে 10টা জুতার বাড়ি দিয়ে নেব তোর মতো মাদার বোর্ডকে জীবনের সব থেকে বড় আস্থার জায়গায় বসানোর জন্য। তাকবীর সোজা হয়ে বলল, সব জায়গায় তুই হয়তো রিচার্ড, কিন্তু সে একটা জায়গায় আমি তাকবীর। আমি আস্থার স্থান অর্জন করেছি আমার কর্মে, আর তুই ঘৃণা করেছিস তোর ব্যবহার দিয়ে। আমার জীবনের সব যদি আমি ত্যাগ করতে পারি ওর জন্য, তাহলে সব ধ্বংস করে দিতে পারবো। সরে যা আমাদের মাঝখান থেকে। রিচার্ডের ছোটে তৃপ্তির হাসি খেল। চিন্তা করিস না, তোর দিনও আসছে সামনে। সেই দিন কিভাবে শেষ করব তা কল্পনাও করতে পারবি না। থেমে আবার বলল, আর কি বসছিস, সরে যাওয়ার কথা? হাউ ফানি। আরো গম্ভীর হলো তাকবীরের গলা। বলল, যে চোখের আশা চেয়ে থেকে লাভ নেই, যে চোখের বিষ তুই। যেই চোখে একবার নিজেকে আটকিয়েছি সেই চোখের বিষও আমার জন্য পানীয়। আমি বিষ খেয়ে বাঁচতে জানি, আর তুই আগুনে উঠতে পারিস কিনা সেটা দেখার অপেক্ষায় আছি। তাকবীর মলিন হেসে জবাব দিল,
যে চোখে নিজের ধ্বংস দেখতে পায় তার কাছে বেশ কিংবা আগুন সবই নস্যি। হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়ল রিচার্ড। হাসতে হাসতে শরীর কেঁপে উঠছে। তাকবীরের মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ছাজরা করে দিচ্ছে। রিচার্ডের বিদঘুটে হাসির শব্দ উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল তাকবীর। হাসলে কোনো কিছু বদলে যাবে না। এলাকাশি আমার ছিল, সবকিছু পরে আমারই হবে। হাসি থামলো রিচার্ডের। তাকবীরের দিকে ভ্রু গুছিয়ে সুর গলায় বলল, যখন আমার বাচ্চার মামা ডাক শুনবি তখন তোর বাবা ডাক শোনার শখ ঘুচে যাবে। রিচার্ডের বিদ্রুপে সুরে ছুড়ে দিল কথাটা। তাকবীর ঠোঁটের কোণে তিক্ত হাসি খেল, চিবিয়ে চিবিয়ে বলল, বাবার এক শোনার শখ গোছাতে হয় না রিচার্ড কায়নাত, সেটা অর্জন করতে হয়। আর তুই সেটা কোনোদিন পারবি না। আই হ্যাভ অলরেডি ডান এভরিথিং। দাঁতের দাঁত পিষে ধরল তাকবীর। রিচার্ড ঠোঁটের কোণে কটাকের হাসি ঝুলিয়ে দেখছে তাকবীরের ক্ষিপ্ততা। লজ্জা করে না একটা মেয়েকে নিয়ে এইভাবে কথা বলতে? চোখ বড় বড় হয়ে গেল রিচার্ডের। চমকানোর ভান ধরে গদগদ করে বলল, তবা তবা, নিজের দাখিলকৃত জিনিস নিয়ে কথা বলাতে যদি পাপ হয় তবে এই পাপ আমি 24 ঘন্টার মধ্যেই 20 ঘন্টায় করি। সকালে শাওয়ার নিয়ে বেরোনোর পর থেকে শুরু করে আবার শাওয়ারে ঢোকা পর্যন্ত করি। এত নোংরা মস্তিষ্ক নিয়ে রাতে ঘুমাস কি করে? রিচার্ড ঘাড় কাত করে ভ্রু উঁচিয়ে বিতলামি করে বলল, তোর বোনের পাশে ঘুমাই। আমার বোন মানে কে? এলিজাবেথ। চিবুক শক্ত হলো, রাগলো না তাকবীর, বরঞ্চ তার ছেলের হাসি দিল। নারী পাচারকারীদের কাছ থেকে এর থেকে ভালো আর কি বা আশা করা যায়? মুহূর্তে গম্ভীর হয়ে গেল রিচার্ডের চড়া তামুক। শক্ত হয়ে এলো কণ্ঠস্বর। শালা, আমি তো তাও টাকার বিনিময়ে মেয়েদের কিনে নেই। যারাই আমার লাইনে আছে স্বেচ্ছায় আছে, কিন্তু তুই তো জান নিয়ে নিস ডিরেক্ট টাকার জন্য। শুকনো মুখে চিড়ে ভেজে না, প্রমাণতে শালা। তাকবীর তুষ্ট হেসে বললেও রিচার্ড সাবলীল ভাবেই হাসল। ঠোঁট কামড়ে চোখ বুজে অনর্থক মাথা নাড়া দুপাশে। পরপর চোখের পাতা খুলল, ঠোঁট গোল করে মুখ দিয়ে চোচো করে শব্দ করল। হ্যাঁ, এবার ভিজবে। ধরিত্রীর মাটি সিক্ত হবে তোর তাজা রক্তে, আর তোর রক্ত ঝরবে তোর পাপের কারণে। কণ্ঠনালী বেয়ে হাসির উদ্গীরণ ঘটল ছোটে। তাকবীর বাচ্চাদের মতো ঠোঁট উল্টে পড়ল। নিজেকে কি নিষ্পাপ দাবি করছিস? আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আমি নিজেকে এক রূপের দাবি করছি। আমি সব জানি। তুই আমার বাল জানিস শালা। কোনটা আমি জানি না বল। এই যেমন ধর আজকে লাল রংটা। এই কথা বলে রিচার্ডের দিকে চোখ টিপতে থাকবে। পরপর রিয়ানের মেসেজ দেখে জবাবের অপেক্ষা না করে দ্রুত স্থান ত্যাগ করলো থাকবে। দুপুরের উষ্ণ হাওয়ায় মধ্যে রিচার্ডের দাঁতে দাঁত পেশার শব্দ আরো স্পষ্ট শোনা গেল। ক্রোধে চোখের নীলমণির পাশে সাদা অংশ রক্তিম বর্ণ ধারণ করল। স্বভাবতই নারীদের মন কৌতূহলে ভরা। এলিজাবেথও এর ব্যতিক্রম না। ঠিকানা নামের ঘরটা এলিজাবেথের মনে রহস্যের জাল বুনেছে। ঘরের ভেতর কি আছে সেই চিন্তায় মন আনচান করছে, কিন্তু ঘরের দরজার সামনে দুটো বিশাল তালা, প্রবেশের উপায় নেই। তার উপর মেয়েটা সবসময় এলিজাবেথের উপর নজর রাখে। এ কারণে ঘরের ভেতরে ঢোকার সাহস বা সুযোগ কোনোটাই পাচ্ছে না এলিজাবেথ। তবু কৌতূহলের জ্বালায় সকাল থেকে ঘুরঘুর করছে সে ঘরটার আশেপাশে, যেন একটু ফাঁক পেলেই সে ঢুকে পড়বে সেই রহস্যময় ঘরে। হঠাৎ এলিজাবেথ ভারী পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়। পেছনে তাকাতে সর্বাঙ্গ শিউরে উঠল। রিচার্ডের রক্তলাল চোখে আগুন হয়ে জ্বলছে। সেই দৃষ্টির ছাঁচে এক মুহূর্তে এলিজাবেথের ভেতর শুকিয়ে এলো। রিচার্ডের মুখের অবস্থা এতটাই ভয়ঙ্কর যে ওকে স্বাভাবিক মনে হয় অনুভূতিই হচ্ছে না। ভয়। এলিজাবেথ দৌড়ে নিজের রুমের দিকে ছুটে, তবে দরজার সম্পূর্ণ বন্ধ করার আগে রিচার্ড তার দু হাত দিয়ে দরজার ফাঁকে ঢুকিয়ে দেয়। চোখের দৃষ্টি যেন এলিজাবেথকে মুহূর্তেই ভস্ম করে দেবে। ভয় এলিজাবেথের ঠোঁট ভেঙে আসে, থরথর করে কাঁপতে থাকে গরম। তবে রিচার্ড দরজা ধাক্কা দেয় না, আবার সরেও আসে না, শুধু রক্ত গরম দৃষ্টিতে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। এদিকে নিচ থেকে এই দৃশ্য দেখে মেয়েটা কাঁপে ওঠে। একজন তাকবীরকে কল করতে চাইলে আরেকজন দ্রুত তাকে আটকে দেয়। পাগল হয়েছিস? কাকে কল দিচ্ছিস তুই? ভুলে গেছিস আমাদের কত টাকা দিয়েছে উনি? যদি কল করিস তোদেরই কেটে নদীতে ভাসিয়ে দেবে। হ্যাঁ, এটাই রিচার্ড কায়নাত। তার মস্তিষ্ক সূক্ষ্ম বুদ্ধি আর কৌশলের ঠাসা।
দেওয়ান মঞ্জিলের প্রতিটি কোণ, প্রতিটি মানুষ, এমনকি গার্ড থেকে শুরু করে মেড পর্যন্ত সবই রিচার্ডের নিয়ন্ত্রণে। মোটা অঙ্কের টাকা সবাইকে কিনে নিয়েছে রিচার্ড। উদ্দেশ্য একটাই, তাকবির যেন কোনোভাবে এলিজাবেথের সংস্পর্শে যেতে না পারে, একই সঙ্গে এলিজাবেথের নিরাপত্তা নিশ্চিত করা। তাই যতবারই তাকবির এলিজাবেথের কাছে যেতে চেয়েছে, ঠিক ততবারই কোনো না কোনো মেড এসে নানান অজুহাত তাদের আলাদা করে দিয়েছে। এই নিয়ন্ত্রণের জালে আবদ্ধ হয়ে আছে পুরো দেওয়ান মঞ্চে। তার তাকবির জানে না এখনো পর্যন্ত। রিচার্ড আর অপেক্ষা করলো না, শক্ত হাতে এক ধাক্কা দিতে এলিজাবেথ ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। রিচার্ড ঘূর্ণির বেগে তেড়ে গিয়ে এলিজাবেথকে হ্যাচকারানি সোজা করে তুলল। অতঃপর কোনরূপ বাক্য উচ্চারণ না করে দু হাতে শক্ত করে চেপে ধরল এলিজাবেথের কোমর। ছোঁয়ায় ছিল হিংস্রতা, আতঙ্ক। এলিজাবেথের চোখ জোড়ায় ফেটে পড়ল। এলিজাবেথ কিছু বলতে যাবে তার আগে রিচার্ড ওকে শূন্যে তুলে পাশের ছোট্ট কেবিনেটের উপর বসিয়ে দেয়। এতেই থেমে থাকলো না রিচার্ডের হিংস্রতা। তীব্র রাগে ফুঁসতে ফুঁসতে হাত নিয়ে গেল এলিজাবেথের কাঁধের দিকে। এলিজাবেথ সতর্ক হয়ে চেপে ধরল কাঁধের পোশাক। অনবরত কাঁপছে উষ্ঠতায়। ধ্বংস আর নিয়ন্ত্রণের তৃষ্ণায় পুড়ছে রিচার্ডের আক্ষিদয়। হিংস্রতার প্রভাবে রিচার্ডের পৈশাচিক সাইকো মস্তিষ্ক বিড়বিড়ে উঠে। তুই খুলবি না? আমি খুলবো। কান্নার তোর বালো এলিজাবেথের। ভয়ে গলা দিয়ে কথা বের হচ্ছে না, কোনো রকমে অস্পষ্ট স্বরে আওড়ালো। আপনি এসব কি বলছেন? এলিজাবেথের কথা আদৌ রিচার্ডের কানে গেল কি না তাই বোঝা গেল না। রিচার্ড একইভাবে দাঁতের দাঁত পিষে পড়ল। উইল ইউ টেক ইট অফ অর শুড আই? এলিজাবেথ তবুও হাত ছড়ায় না, ভয় কাতুরে চোখে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। এবার সংযম হারল রিচার্ড। জাড়া মেরে সরিয়ে দিল এলিজাবেথের হাত কাঁধ থেকে। পরপর কাঁধের অংশের কাপড় খানিকটা সরালো। আশ্চর্যজনকভাবে হাত কাঁপছিল গ্যাংস্টার বসের। কাঁধের উপরে অংশের কাপড় সরিয়ে ভেতরের ইনারওয়্যার উন্মোচন করে সাদা রং অবলোকন করতেই চকিয়ে সরে আসে রিচার্ড। এক হাত কোমরে রেখে ঠোঁট কাঁপে স্বস্তি নিঃশ্বাস ফেল। আটকে রাখা নিঃশ্বাস ঘন ঘন শ্বাসে নির্গত করছে ভেতর থেকে। বরকে গেল এলিজাবেথ। বুঝলো না রিচার্ডের এই আচরণের মানে। তবুও রিচার্ড সরে যেতে স্বস্তি নিঃশ্বাস ফেল সে। সহসায় এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভেতরে, তবে তা স্থায়ী হলো না বেশিক্ষণ। অতর্কিত আক্রমণে হকচকিয়ে গেল এলিজাবেথ। রিচার্ড আবারও তেড়ে এসে এলিজাবেথকে নিজের বাঁধনে নিয়ে নিল। রিচার্ডের চোখে এখন কোনো তেজ নেই। নিষ্প্রভ দ্বিধাহীন ভাবে একঘেয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে এলিজাবেথের রক্তাভ মুখশ্রীতে। এলিজাবেথ রিচার্ডের চোখে এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে নিল। আইঠাই করতে করতে বলল, এভাবে তাকাবেন না, এই চোখে কিছু একটা আছে। রিচার্ড অনরভাবে ঝুঁকে থেকে ছোট কামড়ে হাসল। পরপর পুরুষালী হাসকি স্বরে হিসিয়ে বলল, আছে তো, আমার সর্বনাশ। বুকের ভেতর মোচড় দিয়ে ধরল এলিজাবেথের ভেঙে আসে কণ্ঠস্বর। সুগভীর নিকোষ কালো চোখ হতে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ক্ষীণ আওয়াজে বলল, আপনি তো আমার সর্বনাশ সেই কবেই করে দিয়েছেন। রিচার্ড এলিজাবেথের চিবুকের নিচে ধরে ওকে নিজের দিকে ঘোরালো। এলিজাবেথ ভেজা চোখে তাকালো রিচার্ডের শান্ত চোখে, তবে বেশিক্ষণ তাকে থাকতে পারল না। ভেতরে তোলপাড় শুরু হয় অজানা শিহরণে। পিঠে সরিয়ে নিয়ে এলিজাবেথ ছোটের কোণ কামড়ে হাসলো রিচার্ড তা দেখে। সর্বনাশ করিনি, তোমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে আমার রাজত্ব বিস্তার করেছি। এলিজাবেথ কোনো প্রত্যুত্তর করল না, তবে করে বসলো এক কাণ্ড। অবাক পর্যায়ে গিয়ে এলিজাবেথ সোজা হলো, গেছিল রিচার্ডের অতি নিকটে, দু পা দিয়ে পেঁচিয়ে ধরল রিচার্ডের কবর। ফ্রি কুচকালো রিচার্ড, তবে বাধা দিল না। স্থিরভাবে দেখছিল এলিজাবেথ কি করছে। রিচার্ডের নীরবতার উত্তেজনায় ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠল। এবার এলিজাবেথ সত্যি বিস্ময়ের সীমা ছাড়ল। পেঁচিয়ে রাখা পায়ে হালকা টান প্রয়োগ রিচার্ডকে আরো কাছে টেনে আনলো। দৃষ্টি গভীর স্থির হয়ে আছে রিচার্ডের সমুদ্র নীল চোখে। দুটো দৃষ্টি এখন এক বিন্দুতে মিশে গেছে, একটিতে প্রশ্ন, অন্যটিতে উত্তর। সময়ও থমকে গেল তাদের চারপাশে। শুধু এই নীরব মুহূর্তটুকু চিরস্থায়ী হয়ে রইল। এলিজাবেথ যখনই রিচার্ডের কোমরের উদ্দেশ্যে হাত বাড়াবে তখনই ভেসে এলো রিচার্ডের সরুস্বর, আমি নিরস্ত্র রেড। ইঁদুরের গর্তে কি কেউ অস্ত্র নিয়ে যায়? গর্ত তো এমনিতেই ছোট। ভরকে গেল এলিজাবেথ। ধরা পড়ে সঙ্গে সঙ্গে পেঁচানো পা আলগা করে দূরে সরে আসলো রিচার্ডের কাছ থেকে। তুষ্ট হাসলো রিচার্ড। হাসানুক এলিজাবেথকে টানে নিজের কাছে নিয়ে এসে শরীরের সাথে লেপটে শূন্যে তুলে নিল। চমকে গেল এলিজাবেথ। জড়িয়ে ধরল রিচার্ডের গলা।
রিচার্ড বেডের দিকে যেতে যেতে ভারী কঞ্চে বলল। এখন আমার মুড এসে গিয়েছে। নিজের সর্বনাশ ডেকে আনলে বোকা পাখি। কেঁপে উঠল এলিজাবেথ। রিচার্ডের গলা ছেড়ে দিয়ে ওর কলার চেপে ধরল। তেজ দেখে বলতে লাগলো, ছেড়ে দিন বলছি, অসভ্য লোক একটা। আমি কিন্তু আমার শ্বশুরকে ডাকবো। ছাড়লো না রিচার্ড। বেডের নিকট না যাওয়া পর্যন্ত হেঁটে গন্তব্যে পৌঁছে ছুঁড়ে ফেলল এলিজাবেথকে বেডে। কোনোই ব্যথা পেলে এলিজাবেথ হঠাৎ ফেলে দেওয়াতে রিচার্ডও লাফিয়ে পড়লো এলিজাবেথের উপর। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগে ছেড়ে দিল শরীরের অর্ধেক ভর এলিজাবেথের উপর। কুটিল হাতে চেপে ধরল এলিজাবেথের দুটো হাত, পরপর মাথার উপর নিয়ে বিছানার সাথে চেপে ধরল। কণ্ঠে ফিরে এলো সেই তেজ। মুখে খুব বুলি ফুটেছে তাই না? শ্বশুরবাড়ি মনে করিস এটা? তোর শ্বশুরবাড়িতেই আজ মধু চন্দ্রিমা পালন করব। রিচার্ডের চোখে অদ্ভুত এক মিশ্রণ, উত্তেজনা আর গভীর শাসনে। এলিজাবেথ তবু নির্ভীক, যদিও ভেতরে কোথাও অশান্তির ঢেউ। আকস্মিক রিচার্ড মুখ ডুবিয়ে দিল এলিজাবেথের কণ্ঠে নির্মাংসে। কেঁপে উঠল এলিজাবেথের অভ্যন্তর। ঠেলে ঠুলে রিচার্ডকে সরাতে চাইল, এক ইঞ্চু সরাতে সফল হয় না এলিজাবেথ। পাতলা চামড়ায় তীক্ষ্ণ দাঁতের কামড়ে ব্যথায় কানিজ বেয়ে স্রোত বইল। রিচার্ডের আক্রমণ থামলো না হাতের অবাধ্য বিচরণ। হঠাৎ রিচার্ড এলিজাবেথের পেটে পাতলা চামড়ায় শক্ত করে চেপে ধরল। ব্যথার তীব্রতা এলিজাবেথ কুকড়ে উঠল। মুখ দিয়ে বেরিয়ে এলো অস্ফুট গহনের শব্দ। সেই শব্দে রিচার্ডের ঠোঁটের কোণে এক নির্দয় হাসি ফুটে উঠল। জাস্ট দ্য ওয়ে বেবি। চাপা গলায় ফিসফিস করলো রিচার্ড। ঘন নিঃশ্বাসের মাঝে গলা দেশে উত্তাপ নিবারণে লিপ্ত থাকা অবস্থায় এলিজাবেথ শত চেষ্টা করে মুক্ত হতে পারল না। রিচার্ডের বাঁধন এতটাই কঠিন, বিষণ্ণতায় ডুবে গেল অন্তঃকরণ। গলাদেশ পুড়ে যাচ্ছে। শরীরের গভীরে শুরু হলো অস্থিরতা। এক অদ্ভুত শিহরণ ধীরে ধীরে জড়িয়ে দিল এলিজাবেথকে। রিচার্ড সফল হয় ওর ছোঁয়া এলিজাবেথকে কাবু করতে। এলিজাবেথ স্থির হয়ে গেল। তবে যখন এলিজাবেথ স্থির হলো তখনই রিচার্ড মুখ তুলল। অতি ভারী শ্বাস ফেলতে লাগলো। ইউ টেক মি সো গুড রেড। চোখ মুখ কুচকে মুখ ফিরিয়ে নিল এলিজাবেথ। আকস্মিক রিচার্ড দন্ত বসিয়ে দিল এলিজাবেথের কলার বনে। এলিজাবেথ চেঁচিয়ে ওঠার আগে রিচার্ড হাত দিয়ে মুখ চেপে ধরল এলিজাবেথের টুকরে। কেঁদে উঠল এলিজাবেথ ব্যথায়। রিচার্ড এলিজাবেথের নাকের ডগায় নাক ঘষতে ঘষতে নেশালো স্বরে শুধালো, তো এলিজান, দেখলাম গুগলে ডার্ক রোমান্স লিখে অনেক সার্চ হচ্ছে। এবার এক ঝলক দেখানো যাক রিয়েল লাইফের ডার্ক রোমান্স কাকে বলে। এটা তো জাস্ট ডেমো ছিল রেড, আসলটা এখনো বাকি। ব্যথা বলে চমকে উঠল এলিজাবেথ। সেই সঙ্গে অস্বস্তি আর লজ্জায় গাল লাল হয়ে উঠল। সত্যি তো, গত রাতে সে একটা রিলস দেখে কৌতূহলী হয়ে সার্চ করেছিল ডার্ক রোমান্স। কিন্তু রিচার্ড জানলো কিভাবে? রিচার্ড ধীরে ধীরে এলিজাবেথের মুখ থেকে হাত সরিয়ে নিল। সুযোগ পেতে এলিজাবেথ গভীর গলায় বলল। কথা শেষ হওয়ার আগে রিচার্ডের তর্জন এলিজাবেথের ঠোঁটে ঠেকল। এক নরম অথচ শাসন ভরা স্বরে বলল, আমি সব জানি রেড, তোমার সব কিছু, একদম সব। এলিজাবেথ থমকে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে শুষ্ক চোখ গিলে পড়ল। আপনি কি আমাকে স্টক করছেন? রিচার্ডের ঠোঁটে আবারও সেই রহস্যময় হাসে। যদি করি, আমার রেডের সব জানা তো আমার অধিকার, তাই না? হঠাৎ কি হলো কে জানে, এলিজাবেথ ভ্যা করে কেঁদে উঠল। হুড়হুড় করে কাঁদতে কাঁদতে বলল, আর আমার অধিকার কোথায়? আমার অধিকার? এক মুহূর্তের জন্য থমকে গেল রিচার্ড। এলিজাবেথের কণ্ঠে ছিল তেজ, সঙ্গে এক অদ্ভুত অধিকার প্রবণতা। রিচার্ড পুরোপুরি এড়িয়ে গেল এলিজাবেথের প্রশ্ন। কোনো উত্তর দিল না। উল্টো নরম হাতে এলিজাবেথের চোখের পানি মুছে দিয়ে বলল, আমি বাচ্চা ছেলেদের মতো তোমার মাস্কারা বা লিপস্টিক নষ্ট করব না। আমি তোমার সর্বাঙ্গে এলোমেলোভাবে ছোঁয়া এঁকে দেব, যেন আমার স্পর্শের সুখ তুমি সর্বত্র অনুভব করো। রিচার্ডের মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তির ছাপ, তবে চোখে এক অদৃশ্য আগ্রাসন। রিচার্ডের পেঁচানো জবাবে এলিজাবেথের কান্নার তোড় আরো পাল। ফ্যারফ্যার করে কেঁদে ঘৃণিত স্বরে বলল, শুধু এসব নোংরামি, ভালো কথা নেই মুখে? রিচার্ড ভ্রু নাচাতে নাচাতে বলল, আমাকে ভালো ভেবে ভুল করছো কেন বেবি? আমার ইমাজিনেশন নয়, তোমাকে আরো গভীরভাবে কাছে নেই, ট্রাস্ট মি। বিষাদে মুখ ফিরিয়ে নিয়ে এলিজাবেথ শীর্ণ স্বরে বলল, আই হেট ইউ। আই এট ইউ। এলিজাবেথের কথার পারদে রিচার্ডের নিরুত্তেকহীন জবাব। এলিজাবেথ ফিরে তাকালো রিচার্ডের তপ্ত উত্তপ্ত ঘর করে মরুভূমির পানে। কণ্ঠ বসে গিয়েছে কান্নায় ফ্যাসফ্যাসে।
আজ বল। আপনি আমাকে বদনাম করে দিচ্ছেন। পৈশাচিক শক্তিতে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতার বিক্ষোভটের সাথে মিশে থাকা লাস্যময় নারীর সান্নিধ্যে বহমান মন্থর শীতলতা তলিয়ে গেলেও আবারও ফিরে গেল তার পূর্ণরূপে। রিচার্ড খপ করে এলিজাবেথের চোয়াল শক্ত করে চেপে ধরল, বক্ষ কাঁপিয়ে চেঁচিয়ে উঠল। এই পৃথিবীতে এলিজাবেথ শুধু বদনাম হবে রিচার্ডের নামে। আমার ছোঁয়ার 7 রঙে রঙিন হয়ে যাবে তুমি, তাও তোমার দিকে আঙুল তোলার সাহস কারোর থাকবে না, কারণ রিচার্ড কায়নাত সেই জায়গা রাখিনি।